বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই মুহূর্তের আমাদের আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি এবং আগ্নেয়োচ্ছ্বাস। অর্থাৎ এই যে মূল বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে এবছর রয়েছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের মধ্যে রয়েছে। এর আগের এবং পরের বিভিন্ন বিষয়গুলো সম্পূর্ণ ক্লাস আকারে তোমাদের বুঝিয়েছি। যারা সেই ক্লাসগুলো করেছো তারা নিশ্চয়ই প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কারণ আমাদের এই ক্লাসগুলো নোটস ভিত্তিক নয় যে শুধুমাত্র নোটস দিয়ে গেলাম, সেটা কিন্তু না। বিষয়টা হচ্ছে বুঝে নেওয়া। যাদের মনে হয় যে না বিষয়টা সম্পূর্ণরূপে আমি বুঝবো, তাদের বলবো যে ক্লাসটা খুব সুন্দরভাবে করো, কারণ এই ক্লাসটা করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে বিষয়টা বুঝতে পারবে, এর থেকে বেশি আর কিছু নয়। আর স্বাভাবিকভাবে বুঝলে তার ভিতর থেকে কিছু প্রশ্ন তুমি নিজেই শিখতে পারবে, নিজেই জানতে পারবে এবং নিজেই নিজের উত্তরটা করতে পারবে। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের মূল আলোচনার যে অংশ, সেটা হচ্ছে অগ্ন্যোচ্ছ্বাস তো বা আগ্নোৎপাত বা আগ্নেয়গিরি। তো যাই আসুক না কেন, টোটাল বিষয়টা চেষ্টা করছি যে তোমাদের সামনে তুলে ধরার, কারণ শর্ট টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তো যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু যেন আমরা শিখে নিতে পারি, বুঝে নিতে পারি। একদম ফার্স্ট যে বেসিক বিষয়টা আমরা শিখবো প্রথম থেকেই, যে এই অগ্ন্যুৎপাত বলো বা আগ্নেয়োচ্ছ্বাস বলো বা অগ্ন্যুদ্গম, যে কোনো শব্দ, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই হলো আমাদের পৃথিবী। তো পৃথিবী পৃষ্ঠের ভেতর দিকে অভ্যন্তরে আমরা জানি পৃথিবীর টেম্পারেচারটা অনেক বেশি, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং একদম ওপরের স্তরে রয়েছে শিলামণ্ডল স্বাভাবিকভাবে, তারপরে গুরুমণ্ডল এবং তারপরে কেন্দ্রমণ্ডল। এবং আমরা এটাও কিন্তু ভূ অভ্যন্তরীণ লেয়ার যখন পড়েছি তখন আমরা বলেছিলাম ভূপৃষ্ঠ থেকে 30 থেকে 35 কিলোমিটার গভীরতার মধ্যে আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, তাই তো? সেই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে এবং তার ওপরে রয়েছে শিলামণ্ডল। এগুলো তো আমরা পড়েছিলাম। তো স্বাভাবিকভাবে কোনো কারণবশত এই অঞ্চলে যদি একটা ফাটল সৃষ্টি হয়, তাহলে কী হবে? ভূ অভ্যন্তরস্থ অ্যাস্থেনোস্ফিয়ারে যে তোমার সান্দ্র জেলিন নাই যে টেম্পারেচার, উচ্চ উষ্ণতাযুক্ত, প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাযুক্ত যে পদার্থগুলো রয়েছে, সেই পদার্থগুলো সেই পাইপ বরাবর বাইরের দিকে বেরিয়ে আসবে। এই যে পাইপ বরাবর বাইরের দিকে বেরিয়ে এসে জমা হয় বা পাইপ বরাবর বাইরে বেরিয়ে আসা, এই বিষয়টাকেই বলা হচ্ছে অগ্ন্যুৎপাত। সেটা কেন হয় সেটা আমরা পরবর্তীতে যাচ্ছি। ভিতরে পরিচলন স্রোতজনিত কারণে হতে পারে, বা তোমার এই যে পাত সংস্থান তত্ত্বের ফলে পাতগুলো একে অপর থেকে সরে গিয়ে মাঝখানে ফাঁকা হয়ে গিয়ে হতে পারে, সেটা অন্য বিষয়। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে অগ্ন্যুৎপাত কী জিনিস। তাহলে তাহলে অগ্ন্যুৎপাতটা কোথায় ঘটছে? ক্রিয়াকলাপগুলো হচ্ছে ভূ অভ্যন্তরে, আর তার বহিঃপ্রকাশটা হচ্ছে কোথায়? ভূপৃষ্ঠের বাইরে। তাহলে অগ্ন্যুৎপাত বা আগ্নেয়োচ্ছ্বাস কি? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূ অভ্যন্তরে, কারণ একটা কথা বলি, এই ভূ অভ্যন্তরে যতক্ষণ পর্যন্ত সেই গলীয় তরল সান্দ্র পদার্থগুলো রয়েছে তখন আমরা তাকে বলি হচ্ছে ম্যাগমা। কি বলি? ম্যাগমা। এই ম্যাগমাটা যখন বাইরে বেরিয়ে আসে এবং বায়ুর সংস্পর্শে যুক্ত হয়, এই ম্যাগমাটা যখনই বায়ুর সংস্পর্শে যুক্ত হয় তখন তাকে আমরা বলি লাভা। বোঝা গেল কি বললাম? তাহলে ভূ অভ্যন্তরে থাকলে সেটা ম্যাগমা, আর যখনই সেটা বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি লাভা। মনে থাকবে এই কথাটা। তাহলে কি বলছি আমরা সংজ্ঞা হিসেবে? অগ্ন্যুৎপাত কাকে বলে? যে প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের উত্তপ্ত পদার্থ, ম্যাগমা, গ্যাস, ধোঁয়া বা বাষ্প ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরের দিকে নির্গত হয় বা জমা হয়, তখনই তাকে বলা হয় অগ্ন্যুদ্গম বা আগ্নেয়োচ্ছ্বাস। মনে রাখবে, রোমের দেবতা, অগ্নিদেবতা বলা হয় ভালকান। কি বললাম? ভালকান। এর নাম অনুসারেই অগ্ন্যুদ্গমকে ভলকানিজম বলা হয়। কি বলা হয়? ভলক্যানিজম। এটা অবশ্যই ইংরেজি শব্দ, VOLCANISM, ভলকানিজম। তাহলে কি বললাম? ভলকর এর নাম, ভলকান এর নাম অনুসারেই কিন্তু এই ভলকানিজম বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বলছি কি? আগ্নেয়গিরি বা অগ্ন্যুৎপাত। পরিষ্কার? আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তাহলে ম্যাগমা কি, লাভা কি, আর এই অগ্ন্যুৎপাত কি। জাস্ট এই বেসিক যে কনসেপ্ট, আশা করি এই কনসেপ্টটা তোমাদের সামনে পরিষ্কার হলো, তাই তো? এবার আমরা আরেকটু ডিটেলস জানবো কি সম্পর্কে? না, এই ম্যাগমাটা সম্পর্কে, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে পদার্থ রয়েছে সেই পদার্থটাকে আমরা কি বললাম? ম্যাগমা। তাহলে এটা কোথায় থাকে? আমি সেটা প্রথমেই বলেছি যে গুরুমণ্ডলের উপর দিকে থাকে, তাই তো? এখানে গুরুমণ্ডলের ঠিক ওপর দিকে কিন্তু এই ম্যাগমাটা অবস্থান করে, এবং এটা কোথায় উৎপন্ন হয় আমি সেটাও বলে দিয়েছি যথারীতি। এই যে চারটা আমি করলাম, এখানে 30 থেকে 35-এর মধ্যে থাকে অ্যাস্থেনোস্ফিয়ার, সেই অ্যাস্থেনোস্ফিয়ারে উৎপন্ন হয়। মনে রাখবে, এই যে ম্যাগমাটার কথা বলা হচ্ছে, এই ম্যাগমাটা কিন্তু এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে শিলা থাকে, এর মধ্যে জলীয় বাষ্প থাকে এবং এর মধ্যে গ্যাসীয় পদার্থ থাকে। এই তিনটে পদার্থের মিক্সারে তৈরি হয় কি? ম্যাগমা। ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবে, এই ম্যাগমার প্রধান উপাদান কোনটি? এই ম্যাগমার প্রধান উপাদান হচ্ছে জল আর সিলিকা। এই দুটো জিনিস হচ্ছে কিন্তু ম্যাগমার প্রধানতম উপাদান। এই দুটো কথা কিন্তু মনে রাখবে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস থাকে, তার মধ্যে অক্সিজেন থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, সোডিয়াম থাকে,
ফেরিক থাকে, তারপরে তোমার ম্যাগনেসিয়াম থাকে, এসব বিভিন্ন পদার্থগুলো থাকে, কিন্তু প্রধান যে উপাদান সেটা কি জল এবং সিলিকা। ওকে, নেক্সট যে বিষয়টা তোমার অবশ্যই মনে রাখতে হবে যে এই ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠের বাইরে আসবে এবং বাইরে এসে লাভাতে পরিণত হবে, এই যে প্রসেস, এই প্রসেসটা হয় হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে শীতলীকরণ। কি বললাম? সেই পদ্ধতিটার নাম শীতলীকরণ। এই শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু লাভাটা বাইরের দিকে বেরিয়ে যায়, সরি ম্যাগমাটা বাইরের দিকে বেরিয়ে যায়। এইবার আসো পরবর্তী আরেকটু আলোচনায়। এই যে ম্যাগমা, তাই তো, এই ম্যাগমার মধ্যে সিলিকার পরিমাণের ওপর নির্ভর করে, কথাগুলো খুব মন দিয়ে বুঝবে, সিলিকার পরিমাণের ওপর নির্ভর করে ম্যাগমাকে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি ম্যাগমা? একটা হচ্ছে ব্যাসল্টিক ম্যাগমা, কি বললাম? ব্যাসল্টিক ম্যাগমা। আরেকটা হচ্ছে গ্রানাইটিক ম্যাগমা, গ্রানাইটিক, ঠিক আছে, গ্রানাইটিক ম্যাগমা। এবং আরেকটা হচ্ছে রায়োলাইটিক ম্যাগমা, রায়োলাইটিক। এই তিন প্রকার ম্যাগমা পাওয়া যায়। তাহলে ম্যাগমা কয় প্রকার? তিন প্রকার, ব্যাসল্টিক, গ্রানাইটিক এবং রায়োলাইটিক। ব্যাসল্টিক ম্যাগমা কি? এইটাতে সিলিকার যে পরিমাণ আছে, সেই সিলিকার পরিমাণ 50% এর তোমার কম থাকবে, সিলিকার পরিমাণ 50%-এর কম থাকবে। এটা কম সান্দ্র এবং তরল প্রকৃতির। আর গ্রানাইটিক ম্যাগমাতে সিলিকার পরিমাণ 60% থাকবে, এটা মধ্যম সান্দ্রতাযুক্ত। আর রায়োলাইটিক যেটা, সেটা সিলিকার পরিমাণ 90% মতো থাকে। কি বললাম, বোঝা গেল? এবং এটা কিন্তু ঘন এবং সান্দ্র প্রকৃতির হয়। এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে। এবার আমরা একটু তাহলে ম্যাগমা সম্পর্কে যেহেতু জানলাম, ঠিক একইভাবে লাভা সম্পর্কেও একটু ছোট্ট করে আলোচনা করে নিই। তাহলে এবার আসি লাভাতে, তাই তো। লাভা জিনিসটা কি? দেখো, একদম পরিষ্কার কথায়, তাহলে বাইরের থেকে জ্বালামুখ থেকে অগ্নিগিরির যখন জ্বালামুখ থেকে বাইরের দিকে বেরিয়ে গেল, বাইরের দিকে বেরিয়ে এসে যেটা জমলো সেটাকে আমরা কি বলছি? লাভা। এইবার এই লাভাটা কি? এটা হচ্ছে উদ্বায়ী। কি বললাম? উদ্বায়ী এবং স্বাভাবিকভাবে জলীয় বাষ্পহীন গলিত পদার্থ, তাই তো। যাই হোক, এটা কোথায় সঞ্চিত হচ্ছে? ভূপৃষ্ঠের ওপরিভাগে। আর কিভাবে তৈরি হয়েছে? না, শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমরা সরাসরি চলে আসি প্রকারভেদ। সিলিকার পরিমাণের ওপর, এটাও কিন্তু সেই একই কথা। কিসের ওপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে? সিলিকার পরিমাণের ওপর। এই সিলিকার পরিমাণের ওপর ভিত্তি করে এই লাভাকে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে ভাগ করা হয়? চারটি ভাগে। কি কি? একটা হচ্ছে আম্লিক, একটা হচ্ছে মধ্যবর্তী, তাই তো, একটা হচ্ছে ক্ষারকীয় এবং আর একটা হচ্ছে অতি ক্ষারকীয়। কি বললাম? অতি ক্ষারকীয়। তাহলে লাভাকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? চারটে ভাগে, আম্লিক, মধ্যবর্তী, ক্ষারকীয় এবং অতি ক্ষারকীয়। আসো এবার এই চার প্রকার একটু জেনে নিই। সাধারণভাবে গাঢ় বর্ণের আঠালো লাভা, যেটা কি বললাম? গাঢ় বর্ণের, এই কথাটা একটু মনে রাখতে হয়। গাঢ় বর্ণের আঠালো লাভা, আঠালো, এই গাঢ় বর্ণের আঠালো লাভা যার মধ্যে সিলিকার পরিমাণ 70 থেকে 80% হয়, সেটাকে বলা হচ্ছে আম্লিক। মনে থাকবে, সেটাকে বলা হচ্ছে আম্লিক। এবং এই লাভার মনে রাখবে টেম্পারেচার 900 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, মানে কাছাকাছি হয়, নিয়ারেস্ট হয়। এইটা কিন্তু মাথায় রাখবে। এবং প্রবল বিস্ফোরণ ঘটায় কিন্তু এই আম্লিক লাভা, ঠিক আছে। ক্ষারকীয় লাভা তুলনামূলকভাবে মধ্যবর্তী লাভাতে যদি আমি যাই, পরপর যাই, তাহলে মধ্যবর্তী লাভা কি? তুলনামূলকভাবে কম বর্ণের সান্দ্র লাভা। এই লাভাতে সিলিকার পরিমাণ, যেটা তোমাকে সব থেকে বেশি পরীক্ষাতে আসবে, 50 থেকে 60% কিন্তু এই মধ্যবর্তী লাভাতে সিলিকার পরিমাণ। এর টেম্পারেচারটা কিন্তু আরও বেশি হয়, 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু এর টেম্পারেচারটা হয়। যে কথাগুলো বলছি সেই কথাটা খুব মনে রাখবে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে রাখি। এ ধরো আম্লিক লাভার উদাহরণটা খুব মনে রাখবে, যেমন রায়োলাইট, অ্যান্ডিসাইট। কি বললাম? এ পরীক্ষাতে আসে, রায়োলাইট। কি বললাম, বোঝা গেল? তারপরে তোমার অ্যান্ডিসাইট, অ্যান্ডিসাইট, এগুলো হচ্ছে তোমার আম্লিক লাভা। আচ্ছা, ক্ষারকীয় লাভার মধ্যে কি কি রয়েছে? মধ্যবর্তী লাভার মধ্যে দুটো উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করো। গ্রানাইট লাভা, এটা একদমই সহজ, কিন্তু কি বললাম? গ্রানাইট লাভা। তাহলে গ্রানাইট লাভা কি? মধ্যবর্তী লাভার একটা উদাহরণ, ঠিক আছে। এবার আমরা আসবো ক্ষারকীয় লাভাতে। ক্ষারকীয় লাভাতে কি? কম সিলিকাযুক্ত কারণ বলে তরল লাভা, তাই তো। এটার সিলিকার পরিমাণ কিন্তু 50%। এই পার্সেন্টেজটা, অর্থাৎ আম্লিকে 70 থেকে 80, মধ্যবর্তীতে 50 থেকে 60, ক্ষারকীয়তে 50%-এর কম থাকবে। তবে এটা কিন্তু হালকা এবং ওজনে ভারী। আর এর টেম্পারেচার স্বাভাবিকভাবে 1300 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিন্তু হয়। এটার উদাহরণ কি? এটা হচ্ছে ব্যাসল্ট শিলা। কি বললাম? ব্যাসল্ট। আমরা বলি না ব্যাসল্ট এক ধরনের ক্ষারকীয় শিলা, তো সে কেন? তার কারণ হচ্ছে ব্যাসল্টে সিলিকার পরিমাণ 50%-এর কাছাকাছি থাকে। বোঝা গেল কি বললাম? নেক্সট আরও একটা বিষয় রয়েছে আমাদের, সেটা হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। তার মানে কি? এটা একদম গাঢ় বর্ণের পুরো তরল লাভা, অতি ক্ষারকীয়। এটার উদাহরণ হচ্ছে তোমার কোমাটাইট। মনে রাখবে, কোমাটাইট। কি বললাম? কোমাটাইট। কোমাটাইট হচ্ছে উদাহরণ। আর এতে সিলিকার পরিমাণ তোমার 45%-এরও
কম। আর কিন্তু এটা টেম্পারেচার কিন্তু সাংঘাতিক, যেটা হচ্ছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ঠিক আছে, তবে এই অতিক্ষারকের মধ্যে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হয়, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যার জন্য এটা ম্যাগনেসিয়াম খনিজ সমৃদ্ধ হয়। ঠিক আছে, আর আরও একটা ভাগ তোমাদের একটু জানিয়ে রাখি, বিষয়টা একটু জেনে রাখা ভালো। এই তরল লাভা যে কটা আছে, এই তরল লাভাগুলো, ঠিক আছে, এগুলো একটু শর্ট জেনে রাখা ভালো, যেহেতু শর্টের পরীক্ষা। তরল লাভা, সেই তরল লাভাগুলো যখন তোমার কঠিন হয়ে মানে একটু এরকম ট্যাপা মতো সৃষ্টি হয়, একটু বালিশের মতো এরকম বিষয়টা সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় পিলো লাভা। ঠিক আছে, পিলো লাভা। যদি এই তরল লাভাগুলো বালিশের মতো একটু গাঢ় আকারের মোটা আকৃতির বিশিষ্ট হয়, তখন তাকে বলা হয় হচ্ছে পিলো লাভা। পিলোর মতো দেখতে অনেকটা, তার জন্য তাকে বলা হয় পিলো লাভা। আরেকটা বিষয় তোমাদের যেটা অবশ্যই জানিয়ে রাখতে হবে, প্রকৃতি অনুযায়ী কিন্তু লাভাকে ভাগ করা যায়। কি বললাম? প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী লাভাকে দুই প্রকার ভাগ করা যায়, ক্লাস 8-এ আমরা পড়েছি। কি কি? একটা হচ্ছে আ আ, আর একটা হচ্ছে পা হো হো। কি বললাম? এই দুই ভাগে ভাগ করা যায়। তো কি? হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের আম্লিক লাভা, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে এক ধরনের আম্লিক লাভা, বিশেষ ধরনের সান্দ্র প্রকৃতির। এটাতে হচ্ছে তোমার সিলিকার পরিমাণ অত্যাধিক, সিলিকার পরিমাণ বেশি, এটা একটু মাথায় রাখবা। সিলিকার পরিমাণ বেশি, এই আমরা তো পড়লামই, আম্লিক লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে, ঠিক সেই কথাটা এবার একটু নতুন করে বলছি, সিলিকার পরিমাণ বেশি। ঠিক আছে, আর যেটা তোমার তোমার পাহহ যেটা বলছে, পাহহটার হচ্ছে সিলিকার পরিমাণ কম। ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির, ক্ষারকীয় প্রকৃতির। এই দুটো কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এবং এটা তোমার গ্যাস সমৃদ্ধ হয়। ঠিক আছে, এই যে দুটো কথা বললাম, তাহলে এই লাভা এবং ম্যাগমা নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। লাভা এবং ম্যাগমার যে পার্টটা, সেই পার্টটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার আমরা যাব অন্য আরেকটু আলোচনায়, যেটা হচ্ছে কি এই যে অগ্নুৎপাত। আমি এই বিষয়টা খুব বেশি ডিটেলস আলোচনা করব না, কারণ এই জায়গা থেকে শর্টটা তেমনভাবে আসবে না, কারণ কিন্তু কারণগুলো আমাদের জেনে রাখা দরকার। এই অগ্নুৎপাতের তো অনেকগুলো কারণ রয়েছে। কি, ভূত্বকের দুর্বল স্থানে শিলায় ফাটল সৃষ্টি হলো, সেই ফাটল বরাবর বাইরে বেরিয়ে গেল। কোনো স্থানে চ্যুতি হলো, কোনো স্থানে শিলা স্তরে চাপ সৃষ্টি হলো, পাঁচ সংস্থানের ফলে দুটো অংশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হলো, প্রভৃতি কারণে অগ্নুৎপাতগুলো ঘটতে পারে। ঠিক আছে, তারপরে কোনো জায়গায় যদি তেজস্ক্রিয় পদার্থ থাকে, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এসব পদার্থগুলো থাকে, সেখান থেকে বিকিরণের ফলে শিলাস্তরে ফাটল সৃষ্টি হলো, ফাটল বরাবর বাইরের দিকে পদার্থ বেরিয়ে গেল, তখন অগ্নুৎপাত হতে পারে। তো এই ধরনের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেটা কিন্তু মূলত অগ্নুৎপাতের কারণ বলে গণ্য হয়। তো সেই অগ্নুৎপাতের কারণগুলো কী কী হতে পারে, সেটা কিন্তু আমি খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ এটার থেকে ব্রড টাইপের প্রশ্ন খুব একটা আসার সম্ভাবনা তেমন একটা নেই। ঠিক আছে, কিন্তু এই অগ্নুৎপাতের কারণগুলো একটু যেটা মনে রাখলাম, 4-5টা যেটা বললাম, এই 4-5টা কথা একটু মনে রাখবে, যে এই কারণে অগ্নুৎপাতগুলো হয়। নেক্সট আমরা যেটা আমাদের মানে মেন যেটা জেনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই অগ্নুৎপাতের ফলে বিভিন্ন অগ্নুৎপাতজাত পদার্থ তৈরি হয়। কি বললাম? অগ্নুৎপাতজাত বিভিন্ন প্রকার পদার্থ তৈরি হয়, যেখান থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। কি কি তৈরি হয়? সব থেকে বেশি কি বেরোয় অগ্নুৎপাতের ফলে? সব থেকে বেশি বেরোয় হচ্ছে জলীয় বাষ্প। কি বললাম? সব থেকে বেশি বেরোয় জলীয় বাষ্প, যার পরিমাণ প্রায় 60% থেকে 90% কিন্তু জলীয় বাষ্প বেরোয়। ঠিক আছে, এই জন্য যে অঞ্চলে অগ্নুৎপাত হবে, সেই অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়, কারণ ম্যাগমা থেকে বাষ্প উৎপন্ন হয়, কথাটা মনে রাখবে। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে গ্যাস। অগ্নুৎপাতের সময় যে পরিমাণ সর্বাধিক গ্যাস বেরোয়, সেটা হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। শুধুমাত্র CO2 না, তার সঙ্গে তোমার সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বোরিক অ্যাসিড, অনেক অনেক কিছু বেরোয়। কিন্তু সবথেকে বেশি যেটা বেরোয়, সেটা কি? সেটা হচ্ছে CO2। নেক্সট কি বেরোয়? নেক্সট হচ্ছে কিছু তরল পদার্থ বেরোয়। কোন তরল পদার্থ? আমরা কিন্তু একটু আগেই তার ডিটেলস আলোচনা করলাম। তার নাম কি? তার নাম হচ্ছে লাভা। এই লাভাটা কিন্তু হচ্ছে সর্বাধিক তরল পদার্থ, যেটা সর্বপ্রধান, সব থেকে বেশি পরিমাণে বেরিয়ে আসে। এই লাভাটা কিন্তু বেরিয়ে আসে, যেটা কি আগে ভূ অভ্যন্তরে কী রূপে ছিল? যেটা ভূ অভ্যন্তরে ম্যাগমা রূপে ছিল। ওকে, বেশ। তারপরে আমাদের আরেকটা বিষয় যেটা একটু মনে রাখতে হবে, কিছু কিছু শব্দ রয়েছে এই গ্যাসের উপর ডিপেন্ড করে। সেটা কি? একটা হচ্ছে এই লাভা যখন বাইরের দিকে বেরোচ্ছে, ঠিক আছে, মানে ম্যাগমা যখন বাইরের দিকে বেরোচ্ছে, তখন প্রচুর পরিমাণে টেম্পারেচার থাকে, এবং এই টেম্পারেচারের সঙ্গে বিভিন্ন রকম গ্যাস বেরিয়ে যায়। কথাগুলো খুব ভালো রাখবে। যখন বাইরের দিকে বেরোচ্ছে, তখন বিভিন্ন টেম্পারেচার থাকে, আর তার সঙ্গে বিভিন্ন প্রকার গ্যাস। এর ভিত্তিতে এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলোকে কিন্তু আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসার সম্ভাবনা। একটা হচ্ছে ফিউমারল। কি বললাম? ফিউমারল। ফিউমারলটা কি? যদি টেম্পারেচার, এই যে টেম্পারেচারটা হবে 180 ডিগ্রি প্লাস, আর তার সঙ্গে কি বেরোবে? জলীয় বাষ্প। কি বললাম? জলীয় বাষ্প, তখন তাকে বলা হয় ফিউমারেল। বোঝা গেল? নেক্সট যেটা, সেটা হচ্ছে সলফাটরা। কি বললাম? সলফাটরা। সলফাটরা জিনিসটা কি?
টেম্পারেচার হবে তোমার 100 থেকে 180-র মধ্যে, টেম্পারেচার হবে 100 থেকে 80-র মধ্যে, কিন্তু এর সঙ্গে কি বেরোবে, এর সঙ্গে বেরোবে হচ্ছে সালফার বা গন্ধক। কি বললাম, সালফার, তাকে বলা হয় সালফারডারা। আর একটা হচ্ছে মফেত, ম ফয়কার ত, অনেক বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, মফিটি ফুফিটি লেখা আছে। এর টেম্পারেচার থাকবে 100 ডিগ্রির কম, ঠিক আছে, 100 ডিগ্রি এর কম থাকবে এর টেম্পারেচার। এবং মনে রাখবে এর সঙ্গে বেরোবে CO2, কার্বন ডাইঅক্সাইড, মনে থাকবে। আর একটা বিষয় আছে যেটাকে বলা হয় স্যাফাউনি। কি বললাম, সেপিওনি, ঠিক আছে, স্যাপিওনি, যেটা টেম্পারেচারটা মানে মোটামুটি অনেকটাই কম থাকে, 80 থেকে 90 ডিগ্রির কাছাকাছি থাকে, কিন্তু তার সঙ্গে যে গ্যাসটা বেরোয় তার নাম হচ্ছে তোমার বোরিক অ্যাসিড। কি বললাম, বোরিক অ্যাসিড। এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। কি বললাম, বোঝা গেল? তাহলে যে বিষয়টা কি, তাহলে সালফারটাতে কি থাকে, সালফার থাকে, ফিউমারেলে থাকে জলীয় বাষ্প, আচ্ছা, মফেতে থাকে কার্বন ডাইঅক্সাইড, আর স্যাফাউনিতে থাকে বোরিক অ্যাসিড। এই কথাটা কিন্তু খুব ভাইটাল এবং খুব ভালোভাবে মনে রাখবে। আর একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমরা যখন ম্যাগমার ক্লাসিফিকেশনটা তোমাদের বোঝাচ্ছিলাম, দেখো ফার্স্ট পেজে আমরা একটু যাই, একদম যেভাবে খাতা কলমে বোঝায় ঠিক সেইভাবে বোঝাচ্ছি। আচ্ছা, ম্যাগমার যখন আমরা ক্লাসিফিকেশন বলেছিলাম তখন কিন্তু আমরা একটা ভাগ করেছিলাম ব্যাসল্টিক, গ্রানাইটিক, আর একটা হচ্ছে রয়্যালাইটিক, ঠিক আছে। তো এইখানটা প্রত্যেকটা ম্যাগমাই কিন্তু সিলিকা সমৃদ্ধ, কারণ কি, সিলিকার ওপর ভিত্তি করেই কিন্তু এইগুলোর ভাগ করা হয়েছে। আর এই যে কোয়ান্টিটি 50%, 60% এবং 90%, এই ভাগটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এইটা যেন একদম ভুল না হয়, কারণ এইটা ভুল হলে কিন্তু একদম সব চলে গেল, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আর একটা বিষয় যেটা আমরা এই যে প্রকৃতির ওপর ভিত্তি করে আমরা ভাগ করলাম, ঠিক আছে, ঠিক একই রকমভাবে আর একটা জিনিস আমি একটুখানি বুঝিয়ে নিই। আসলে বোঝানোর জিনিসের অভাব নেই, আমরা যখন অনার্সে পড়াশোনা করেছি এই অগ্ন্যুৎপাত নিয়ে 6-7 মাস কেটে গেছে, সেটা কত তাড়াতাড়ি বোঝানো যাবে আর। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করছি। নেক্সট, এই অগ্ন্যুৎপাতের সময় কিছু কিছু কঠিন পদার্থ বাইরের দিকে বেরিয়ে আসে, এই কথাটা একটু মনে রাখতে হবে। যখন দেখো প্রচুর পরিমাণে অগ্ন্যুৎপাত হচ্ছে, প্রচুর শক্তিশালী হয়ে তোমার মানে অগ্ন্যুৎপাত হলো, কিন্তু অগ্ন্যুৎপাত হওয়ার পর যদি এখান দিয়ে অগ্ন্যুৎপাত হলো, এই যে পদার্থটা বাইরের থেকে বেরিয়ে আসলো সেই পদার্থটা এখানে গড়িয়ে না পড়ে, এখানে গড়িয়ে পড়লো না, কী করলো, এই জিনিসটাকে নিয়ে অনেকটা দূরে গিয়ে স্থানান্তর করলো, বোঝা গেল? তো যদি এই ধরনের বিষয় হয় তখন তাকে বলা হয় টেফরা। কি বললাম, তখন তাকে বলা হয় টেফরা। তাহলে যদি বিস্ফোরিত পদার্থ অগ্ন্যুৎপাতের সময় দূরে উৎক্ষিপ্ত হয় বা দূরে সরে যায়, ঠিক আছে, এবং বায়ুবাহিত হয়ে অন্যত্র চলে যায়, তখন তাকে বলা হয় টেফরা। এই কথাটা কিন্তু মনে রাখবে। আর একটা বিষয় আছে যেটাকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট। এটা আমরা যখন ক্লাসিফিকেশনটা পড়বো তখন আরও বিষয়টা পরিষ্কার তোমরা বুঝতে পারবে, যেটা যখন আমরা মানে তোমার ওই নিঃসারী আর উদ্ভিদে অগ্ন্যুৎপাতটা বোঝাবো তখন আরও সেটা পরিষ্কার হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে কি, পাইরোক্লাস্ট। মনে করো এই নলের মধ্যে এখানে একটু পদার্থ বাইরে বেরোতে পারেনি, এই জায়গাটা জমে পড়ে রয়েছে নলের মধ্যে। এই নলের মধ্যে যে পদার্থটা জমে রয়েছে সেটাও তো কি বাইরে বেরিয়ে গেছে, যথারীতি বেরোতে পারেনি, ভেতর দিয়ে চাপ আসতে পারেনি, বেরোতে পারেনি। তাই কি বলছে যে অগ্ন্যুৎপাতের যে নল বা অগ্ন্যুৎপাতের যে নলের যে মাথা, সেই মাথার মধ্যে যদি এইসব এই সাইডে কোনো জায়গায় যদি লেগে থাকে তখন এই ধরনের পদার্থকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট। তাহলে একটা হচ্ছে টেপরা, যদি দূরে নিক্ষিপ্ত হয়ে যায় তখন তাকে টেপরা, আর যদি ভেতরে কোথাও সঞ্চিত থাকে তখন তাকে বলা হচ্ছে পাইরোক্লাস্ট। এটা কিন্তু মনে রাখবে। এবার এই পাইরোক্লাস্টের আবার ক্লাসিফিকেশন আছে, পাইরোক্লাস্ট লিখে দিই। এই পাইরোক্লাস্টকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। বলছে যদি এই পাইরোক্লাস্টের আয়তন 2 mm এর কম হয় তখন তাকে বলা হয় ভলকানিক ডাস্ট, অর্থাৎ আগ্নেয় ধুলা, তখন তাকে কি বলা হয়, আগ্নেয় ধুলা। যদি এই আয়তন 2 mm থেকে 4 mm হয়, 2 mm থেকে 4 mm হয় তখন তাকে বলা হচ্ছে ভস্ম। আমরা বলি না ছাই, ভস্ম, ধুলা, তাহলে এর মধ্যেও পার্থক্য আছে। আর একটা হচ্ছে যেটা 4 mm থেকে যদি 32 mm এর মধ্যে হয় তখন তাকে বলা হচ্ছে সিন্ডার, তখন তাকে কি বলা হয়, সিন্ডার। দেখেছো কত পরিমাণে শর্ট, কত বোঝাবো। তো এই কথাটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, যদি এই আচ্ছা যাই হোক এখানেই বোঝায়, ধরো এটা আগ্নেয়গিরি, এখান দিয়ে পদার্থগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। মনে করো তোমার এই আগ্নেয়গিরির এই যে মাথা, এর চারপাশে এরকম একটা উঁচু জ্বালামুখ থাকে, এই যে একটা জ্বালামুখ, ধরো ধরো অন্যভাবে বোঝায়, ধরো এই যে এটা ধরো জ্বালামুখ, হ্যাঁ এটা ধরো জ্বালামুখ এই জায়গাটা। তো এর চারপাশে এই যে জ্বালামুখ, এই চারপাশের ঢালে যদি আগ্নেয়ধুলা, ছাই, সিন্ডার, ল্যাপিলি এই সমস্ত বিভিন্ন পদার্থ সংঘবদ্ধ সিমেন্টের মতো একটা শক্ত পদার্থ গঠন করে তখন তাকে বলা হয় আগ্নেয়তুপ, তখন তাকে কি বলা হয়, আগ্নেয়তুপ বলা হয়, ঠিক আছে।
আর আরেকটা কথা যেটাকে এই যে তোমাদের বোঝালাম যেটা পাইরোক্লাস্ট, সেটা একটু মনে রাখো এই কথাটা। যদি এই পাইরোক্লাস্ট শক্ত এবং কঠিন হয়ে থাকে এবং দীর্ঘকাল যদি এরকমভাবে জমে থাকে, না নড়ে, তখন তাকে বলা হয় ইগনিম ব্রাইট। কি বললাম? তখন তাকে কি বলা হয়? ইগনিম ব্রাইট। ইগনিম ব্রাইট। যদি এখান থেকে নড়বে না, এখানে ফিক্সড হয়ে থাকবে, তখনই তাকে বলা হচ্ছে ইগনিম ব্রাইট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর আর এখানে তো বলেই দিলাম পাইরোক্লাস্টের শ্রেণীবিভাগ। আরও একটা কথা বলি, এই 4 mm থেকে 32 mmকে বলে সিন্ডার, এটা তো ঠিক আছে। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি সেটার আয়তন 32 mm-এরও বেশি হয়, তখন তোমার সেটা 4 mm থেকে স্বাভাবিকভাবে 64 mm পর্যন্ত যাওয়া যেতে পারে। যদি 64 mm পর্যন্ত হয়, তখন তাকে বলা হয় ল্যাপিলি। কি বললাম, বোঝা গেল? তখন তাকে বলা হয় ল্যাপিলি। এটা কিন্তু মাথায় রাখবে। আরও বিষয় আছে, এই যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলোর মধ্যে যদি ব্যাসল্ট, এইসব প্রশ্ন, অসংখ্য প্রশ্ন যদি টিচার মনে করে আমি কঠিন করব, তাহলে তোমাদের কাঁদতে হবে। আর অ্যান্ডিসাইড লাভা, কি বললাম? আর অ্যান্ডিসাইড শিলা যেটা আছে, সেই অ্যান্ডিসাইড শিলা, এই দুটো মিলে যদি জমে থাকে ওই পাইরোক্লাস্টিক শিলা, তখন তাকে বলা হয় এসকোরিয়া। কি বললাম? এসকোরিয়া। তখন তাকে বলা হয় এসকোরিয়া। ঠিক আছে, এই কিছু কিছু যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে আরেকটা বিষয়। এই যে ধরো আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের নিচে কিছু কিছু জায়গায় আমি বললাম, প্রথমেই বলেছিলাম যে তেজস্ক্রিয় পদার্থগুলো থাকার কারণে টেম্পারেচার বৃদ্ধি পায় এবং আগ্নেয়গিরি হতে পারে। এই কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থগুলো থাকে। এই তেজস্ক্রিয় পদার্থ থাকার জন্য এই অঞ্চলের টেম্পারেচারটা খুব বেশি হয়, যে অঞ্চলগুলোতে তেজস্ক্রিয় পদার্থটা বেশি। তো এই যে অঞ্চলে টেম্পারেচারটা বেশি হয়, সেই অঞ্চলকে বলা হয় হটস্পট বা তপ্তবিন্দু। কি বললাম? হটস্পট বা তপ্তবিন্দু। মনে থাকবে কি বললাম? তাহলে বিভিন্ন অঞ্চলে, এটা মহাদেশে হতে পারে, মহাসাগরে হতে পারে, যে কোনো অঞ্চলে যদি কোনো অঞ্চলের টেম্পারেচার স্বাভাবিক যে টেম্পারেচার তার থেকে যদি বেশি হয়, তার কারণ হচ্ছে তোমার বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের আধিক্যের কারণে, তখন সেই স্থানগুলোকে বলা হয় হটস্পট। মনে রাখবে 1971 সালে তোমার ওনার নাম হচ্ছে জশন মর্গ্যান। ঠিক আছে, জশন মর্গ্যান। কি বললাম? মর্গ্যান। জশন মর্গ্যান কিন্তু এই হটস্পটের কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যদি এই যে ম্যাগমা নিচের থেকে উপরের দিকে যায় না, দ্রুত গতিতে উপর দিকে যায়, এই ম্যাগমার যে দ্রুত গতিতে উপর দিকে যাওয়া, এই যাওয়াটাকে বলা হয় প্লিউম। কি বলা হয়? প্লিউম। তাহলে প্লিউম কি? ম্যাগমা নিচে থেকে উপরের দিকে দ্রুত গতিতে যায়, এই যে যাওয়ার বিষয়টা, এটাকেই বলা হয় কিন্তু প্লিউম বলা হয়। এবার আমরা যাব পরবর্তী স্টেপে, অর্থাৎ এই যে আমরা যে মূল পাঠটা বুঝলাম, এ পাঠটা তো গেল মোটামুটি এই টুকটাক বিভিন্ন পদার্থ নিয়ে। এবার আমরা একটু অগ্ন্যুচ্ছ্বাসে চলে যাই। ঠিক আছে, এই অগ্ন্যুচ্ছ্বাসকে আমরা প্রধানভাবে যে ভাগগুলো, তো অগ্ন্যুচ্ছ্বাস মানে কি? বাইরের দিকে বেরিয়ে আসা। আগ্নেয়োচ্ছ্বাস বাইরের দিকে বেরিয়ে আসা। তাহলে এই শিলাখণ্ড এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে, তাই তো? এই বাইরের দিকে বেরিয়ে আসাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটাকে বলছি আমরা নিঃসারী, একদম ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। আর একটাকে বলতে পারি আমরা কি? একটা হচ্ছে উদ্বেদী। উদ্বেদী। ঠিক আছে, আর একটাকে বলা হচ্ছে আমরা কি? উদ্বেদী। এই নিঃসারী অগ্ন্যুৎপাত আর উদ্বেদী অগ্ন্যুৎপাত, এই দুটো পার্ট কিন্তু আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। নিঃসারী মানে কি? নিঃসারী মানে কি? যে একদম মানে ভেতর থেকে পুরো বাইরের দিকে বেরিয়ে গেছে, তাকেই বলা হচ্ছে নিঃসারী, অর্থাৎ বাইরে সম্পূর্ণরূপে ভূমিরূপ তৈরি করেছে, তাই তো? আর উদ্বেদী মানে কি? এখনও ভেদ করে উঠতে পারেনি, একটুখানি ভেতরে রয়ে গেছে, তাকে বলা হচ্ছে উদ্বেদী। তাহলে নিঃসারী অগ্ন্যুৎপাত কাকে বলে? একদম বেসিক কথা, নিঃসারী অগ্ন্যুৎপাত হচ্ছে যে অগ্ন্যুৎপাতে তোমার ম্যাগমা ছিদ্রপথ দিয়ে বাইরের দিকে নির্গত হয়ে গেছে, তাকে বলা হচ্ছে নিঃসারী অগ্ন্যুৎপাত। আর উদ্বেদী কি? যে মানে এখনও নির্গত হতে পারেনি, ফাটলের মধ্যে আটকে রয়েছে, তাকে বলা হচ্ছে উদ্বেদী অগ্ন্যুৎপাত। ঠিক আছে, এইবার এই নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে আর উদ্বেদী অগ্ন্যুৎপাতের ফলে বিভিন্ন রকম ভূমিরূপগুলো আছে, আমরা সেগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা আমাদের জানতে হবে, তো নিঃসারী মানে কি? বাইরের দিকে বেরিয়ে গেল। তো বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সময় এখানে কি তৈরি হলো? এখানে একটা জ্বালামুখ তৈরি হলো, অর্থাৎ নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হয়, তার প্রথম যে জলজান্ত দৃষ্টান্ত সেটা হচ্ছে একটা জ্বালামুখ তৈরি হয়, তাই তো? 2 নম্বর বিষয় যেটা, সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলেছি, সেটা হচ্ছে পাহহ তৈরি হয়, তৈরি হয়, এবং বাইরের দিকে পদার্থগুলো বেরিয়ে এসে কি তৈরি হয়? ধীরে ধীরে আগ্নেয় পর্বত গঠন করে। তাহলে আগ্নেয় পর্বতও কিন্তু একটা নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ, তাই তো? এইবার একটা বিষয় আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি একদম অতি সহজে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। এটা মনে করো এই বিষয়।
তাহলে এখান থেকে আগ্নেয় পদার্থগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বিভিন্ন লাইনগুলো রয়েছে, এখান থেকেও বিভিন্ন আগ্নেয়পদার্থগুলো হচ্ছে ফাটল বরাবর, আর ভূ অভ্যন্তরে এখানে রয়েছে চেম্বার। এবার এখানে কিছু কিছু শব্দ, তাহলে একদম ওপরের দিকে যে অংশটা থেকে বেরোচ্ছে সেটাকে আমি কি বললাম? জ্বালামুখ। কি বললাম? সেটাকে জ্বালামুখ, বা যার ইংরেজি শব্দ হচ্ছে ক্যাটার। নেক্সট যে বিষয়টা, তাহলে আগ্নেয়গিরির শীর্ষদেশে বা গায়ে ছিদ্রের মাধ্যমে আগ্নেয় পদার্থগুলি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, সেই বৃহৎ যে ছিদ্র সেইটাকে বলা হয় জ্বালামুখ। একটা কথা একবারে বলে দিই, ধরো এখানে একটা জ্বালামুখ, এখানে একটা জ্বালামুখ, এত ক্ষয় হতে হতে দুটো জ্বালামুখ একসঙ্গে জয়েন্ট হয়ে গেল, বা একাধিক জ্বালামুখ যখন একসঙ্গে জয়েন্ট হয়ে গেল, তখন তাকে বলা হয় কলড্রন। তখন তাকে কি বলা হয়? কলড্রন, মনে রাখবে। তখন তাকে বলা হয় কলড্রন, যখন একাধিক জ্বালামুখ একসঙ্গে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। আর যখন দুটো জ্বালামুখ বা তিনটে জ্বালামুখ যুক্ত হয় তখন তাকে বলা হয় হচ্ছে তোমার কি বলা হয় জন্য, ওটা তো নিজেই গেলাম বলে, প্রথম ক্যালডেরা, সরি, তারপরে বলা হচ্ছে ক্যালডেরা। কি বললাম? ক্যালডেরা। তাহলে প্রথম হচ্ছে জ্বালামুখ, জ্বালামুখ যখন বড় হয়ে যায় তখন তাকে বলা হয় ক্যালডেরা, আর ক্যালডেরা যখন আরও বড় হয়ে যায়, কতগুলো ক্যালডেরা মিলে কি তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে কলড্রন। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এই যে নলটা, যে নলের মাধ্যমে আগ্নেয় পদার্থগুলো বাইরের দিকে যায়, এই টোটাল যে বড় বড় নল, এই নল, এগুলোকে বলা হচ্ছে আগ্নেয় নল। কি বললাম? এটাকে বলা হয় আগ্নেয় নল। যে স্থানের মধ্যে ম্যাগমা জমা থাকে সেটাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ। কি বললাম? ম্যাগমা প্রকোষ্ঠ বলে, ঠিক আছে। আর একটা বিষয় যেটা তোমরা মাথায় রাখবে, যেটা এই যে প্রধান নল, যেটা থেকে প্রধান আগ্নেয়ুৎপাতটা হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে মুখ্য জ্বালামুখ। আর এই যে ছোটো 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 বিভিন্ন যে জ্বালামুখ তৈরি হয়, এগুলোকে বলা হয় হচ্ছে গৌণ জ্বালামুখ, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ধরো এখান থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরণ হলো, ঠিক আছে। বিস্ফোরণের ফলে আকাশে প্রচুর পরিমাণে ছাই, বর্ষ প্রভৃতি তৈরি হলো এবং বায়ুমণ্ডলে মিশে গেল। বায়ুমণ্ডলে মিশে একটা মেঘের মতো একটা আবরণ গঠন করলো। এই আবরণকে বলা হয় হচ্ছে আগ্নেয় মেঘ। কি বললাম? এই আবরণকে কি বলা হয়? আগ্নেয় মেঘ। মানে আগ্নেয়গিরি থেকে বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গেলে প্রচুর পরিমাণে ভস্ম, ধূলিকণা এসব মিলে একটা তৈরি করলো, মানে মেঘলা আকাশ তৈরি করলো, তখন তাকে বলা হচ্ছে কি? আগ্নেয় মেঘ। এবার ধরো এখান থেকে বাইরের দিকে যখন বেরোচ্ছে, এতটা প্রবল জোরে বিরাট সাউন্ড করে বাইরের দিকে বেরিয়ে গেল, ঠিক আছে, এবং অনেক উঁচুতে উঠে গেল, অনেক উঁচুতে গিয়ে সাইডে মাইডে যেখানে খুশি গিয়ে পড়লো। যাই হোক, এই যে বেরোনোর সময় যে প্রবল আওয়াজটা সৃষ্টি হয়, এই আওয়াজটাকে বলা হচ্ছে আগ্নেয় বোমা। কি বললাম? আগ্নেয় বোমা, ঠিক আছে। আর একটা কথা, ধরো মনে করো এই আগ্নেয়গিরিটা, এই আগ্নেয়গিরিটা জীবন্ত আগ্নেয়গিরি, যখন এসব হচ্ছে একসময় আগ্নেয়গিরিটা মরে গেল, মানে কি আর সেখান থেকে আর হয় না, অগ্নুৎপাত হয় না, তাহলে কি এই চারিদিকে যেসব জমাটবদ্ধ শিলা জমে থাকবে না? এই জমাটবদ্ধ শিলাগুলোকে বলা হয় হচ্ছে আগ্নেয় দেহ। কি বললাম? আগ্নেয় দেহ। এই কথাগুলো কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে। এটা হচ্ছে আগ্নেয়গিরির যে বিভিন্ন মডেলগুলো রয়েছে বা বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো। এইবার আমরা আরেকটু বিষয়গুলো জানবো, যেটা হচ্ছে বিভিন্ন শঙ্কু টাইপের বিষয় আছে। এটা খুব বেশি ডিটেলস আমরা জানবো না, যেটা আমাদের দরকার সেটাই আমরা জানবো। একটা হচ্ছে বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি, বা যাকে বলা হয় পিট আগ্নেয়গিরি, যেটা আইসল্যান্ডের ক্রাফালা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়াতে রয়েছে। সেটা কি? আগ্নেয়গিরির মুখটা এরকম বড় হবে, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্ষারকীয় লাভা। ক্ষারকীয় লাভা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি, এটা হচ্ছে ব্যাসল্ট জাতীয় তরল জাতীয় লাভা, ব্যাসল্ট তরল জাতীয় লাভা, সেটা হচ্ছে তোমার লাভা শঙ্কু আকৃতি। ক্ষারকীয় লাভা পরে বলছি। তো লাভা শঙ্কু আগ্নেয়গিরি বিষয়টা একটু বুঝিয়ে দিই। লাভা শঙ্কু আগ্নেয়গিরি, তো লাভা শঙ্কু আগ্নেয়গিরি মানে কি? বিষয়টা হচ্ছে তোমার শঙ্কুর মতো হবে, মানে এরকম উঠে ডাউন হয়ে আবার এরকম আপে আসবে, এরকম হচ্ছে তোমার লাভা শঙ্কুর আকৃতির গঠন, এরকম টাইপের, ঠিক আছে। মানে দেখতে অনেকটা শঙ্কুর মতো লাগবে, মৃদু ঢাল থাকবে, 10 ডিগ্রি টেম্পারেচার। তাকে বলা হচ্ছে তোমার ক্ষারকীয় লাভা শঙ্কু। একে অনেক সময় আমরা ছোটোবেলায় পড়েছি শিল্ড আগ্নেয়গিরি, ঠিক আছে, বা শিল্ডযুক্ত ভূমিরূপ, এটাকে সেই শিল্ডযুক্ত ভূমিরূপ বলে। এই লাভা শঙ্কু আগ্নেয়গিরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আম্লিক, আরেকটা হচ্ছে ক্ষারকীয়। তো আম্লিক কাকে বলে? মনে রাখবে, এই লাভাশঙ্কু আকৃতি যদি আম্লিক বলা হয় কাকে? যদি রায়োলাইট আর অ্যান্ডেসাইট জাতীয় আম্লিক লাভা দিয়ে তৈরি হয়। কি বললাম? কারণ আম্লিক লাভার নাম আমরা এর আগেই জেনেছি। সেই রায়োলাইট আর অ্যান্ডিসাইড লাভা দিয়ে যদি তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে আম্লিক সাবালঙ্গু, কারণ এটা খুব দ্রুত গতিতে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, কারণ পাতলা। আর ক্ষারকীয়টা কি? একটু গাঢ় হয়। তো এটাকে বলা হচ্ছে যদি সেটা তোমার ব্যাসল্ট জাতীয় শিলায় তৈরি হয়, এটা যদি ব্যাসল্ট জাতীয় শিলায় তৈরি হয় তখন সেটা হচ্ছে ক্ষারকীয়। আর আম্লিক কী কী বললাম মনে রাখবে? রায়োলাইট, আবার লিখে দিই, আগেও একবার লিখেছি, রায়োলাইট আর হচ্ছে তোমার অ্যান্ডিসাইট। কি বললাম? অ্যান্ডিসাইট। এই দুটো শিলায় যদি হয় তখন তাকে বলা হচ্ছে আম্লিক, আর যদি ব্যাসল্ট শিলা হয় তখন তাকে বলা হচ্ছে ক্ষারকীয়। তাহলে ক্ষারকীয় লাভাশঙ্কু কী আর আম্লিক লাভাশঙ্কু কী? আচ্ছা, আরও একটা বিষয় আছে, যেটা পাইরোক্লাস্টিক শিলাটা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম, যদি ওই পাইরোক্লাস্টিক শিলা বেরিয়ে যায় তখন তাকে বলা হয় হচ্ছে ভস্ম ও শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি। কি বললাম? তখন এখান থেকে যদি পাইরোক্লাস্টিক শিলাগুলো বাইরের দিকে বেরিয়ে যায় তখন যে আগ্নেয়গিরিটা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ভস্ম বা সিন্টার শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি।
ঠিক আছে, এই কথাগুলো কিন্তু। আচ্ছা, মিশ্র পাওয়া যায় আবার, কি বললাম, বিমিশ্র শঙ্কু বা স্তর আগ্নেয়গিরি, সেটাকে বলা হয় এই যে মুখগুলো দেখালাম, যদি একাধিক এরকমভাবে মুখ থাকে তখন তাকে বলা হয় হচ্ছে বিমিশ্র আগ্নেয়গিরি। মানে দীর্ঘকাল ধরে বহু অগ্নুৎপাতের ফলে পর্যায়ক্রমে পাইরোক্লাস্টিক শিলা গঠিত লাভা একটা জ্বালামুখকে ঘিরেই বাইরের দিকে বেরোচ্ছে, আবার জমছে, মানে একাই সব কিছু করছে, কিছুদিন স্টপ থাকছে আবার কিছুদিন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে বিমিশ্র। ঠিক আছে, আর ছোটোবেলা থেকে পড়ে এসেছি, এটা সক্রিয়তার উপর ভিত্তি করে, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। যদি সবসময় আগ্নোৎপাত হয় তখন তাকে বলে কি অবিরাম আগ্নেয়গিরি। কোনো আগ্নেয়গিরি থেকে যদি সবসময় আগ্নোৎপাত হয় তখন তাকে অবিরাম আগ্নেয়গিরি। ভিসিবি আছে, স্টমলি, মাউন্ট এরাবাস, এইগুলো হচ্ছে তোমার অবিরাম আগ্নেয়গিরি। আর একটা কি সবিরাম। সবিরাম মানে কি ধীরে ধীরে, মানে এই আগ্নেয়গিরি হয়েছে আবার দেখা গেল কয় বছর পরে হচ্ছে, তাকে বলা হচ্ছে সবিরাম। তাহলে অবিরাম কি কি, তারপরে হচ্ছে সবিরাম, তারপরে হচ্ছে কি সুপ্ত। সুপ্ত মানে কি ঘুমিয়ে আছে, যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি হতে পারে, তাকে বলা হয় সুপ্ত। এগুলোর উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি, ফুজিয়ামা, ক্রাকাতোয়া, কিলিমানজারো। ঠিক আছে, ভারতের হচ্ছে নারকোন্ডম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে মৃত, মানে কি যেখান থেকে আগ্নেয়পাত হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, সেটাকে বলা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। মনে থাকবে, এই কথাগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, নেক্সট আর একটা শব্দ বোঝায়, যেটাকে বলা হচ্ছে আগ্নেয়দ্বীপ। তো আগ্নেয়দ্বীপ কাকে বলে, ধরো মনে করো এই সম্পূর্ণ জলভাগ, তো এই জলভাগের মধ্যে এখান থেকে আগ্নুৎপাত হয়েছে। তাহলে আগ্নুৎপাত হলে কী হলো, যে জায়গাটা আগ্নুৎপাত হয়েছে সেই জায়গাতে ছোটো 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 উঁচু হয়ে গেছে, গোল হয়ে গেছে, আগ্নেয় পদার্থ দ্বারা ঘিরে গেছে এবং মাঝখানটা উঁচু হয়ে গেছে। মানে আগ্নেয় পদার্থ দ্বারা, মানে সমুদ্রের মাঝে যদি অগ্নুৎপাত হয় তাহলে কী হবে, সেই জায়গাটা একটা দ্বীপ তৈরি হবে না উঁচু হয়ে, সেই দ্বীপটাকে বলা হচ্ছে কি আগ্নেয়দ্বীপ। একদম সহজ কথা। আচ্ছা, এবার তোমাদের আরেকটা বিষয় একটু বুঝিয়ে দিই, সেটাকে বলা হচ্ছে নুই আদেন্তি। বলছে এই জ্বালামুখ, ধরো জ্বালামুখের দিকে কিছু পদার্থ জল আর কাদা, কারণ বাষ্পীয় যে জলটা রয়েছে সেই মিশ্রিত হয়ে ভূমির ঢাল বেয়ে যদি নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় নুয়ে আদেন্তি। কি বললাম, নুয়ে আদেন্তি। একদম সহজ কথায়, ভূমির ঢাল বেয়ে এই জ্বালামুখ থেকে ছাইপূর্ণ জল বা তুষারগলা জল বা ভস্ম মিশ্রিত জল যখন কর্দম প্রবাহের আকারে উপর থেকে নিচের দিকে আসে তখন তাকে বলা হয় হচ্ছে নুয়ে আদেন্তি। মনে থাকবে কি বললাম, বানানটা একটু ভালো করে লিখে দিই, নুয়ে আদেন্তি। ঠিক আছে, আর একটা শব্দ মনে রাখবে, গায়ট। গায়টটা কি এই আগ্নেয়দ্বীপেরই মতন। ধরো মনে করো এই লেভেলে জল আছে, এইটুকু মাথা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আগ্নেয়দ্বীপ বলছি। এবার জল তার ক্ষয়কার্য চালাবে, ক্ষয়কার্য চালিয়ে চালিয়ে এই মাথাটুকু আউট করে দিল, তাহলে থাকলো কোনটুকু, এই জায়গাটুকু থাকলো, এই মানে জলটা এই লেভেলেই যাচ্ছে, এই যে টেবিল ল্যান্ডের মতন একটা দেখতে, তখন তাকে বলা হয় গায়ট। মানে যদি জলের সম উচ্চতায় থাকে তখন তাকে বলা হচ্ছে গায়ট। ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আর একটা কথা বলি, এই যে নুই আদেন্তি যে বিষয়টা, এই নুই আদেন্তিকেই কিন্তু আরও একটা বিষয় বলা যায়, যাকে বলা হচ্ছে লাহার। একই জিনিস, এই নুই আদেন্তিযুক্ত পদার্থগুলো যখন মানে এই পদার্থগুলো যখন উপর থেকে নিচের দিকে এগিয়ে আসে তখন তাকে লাহার বলে। এর আর একটা নাম হচ্ছে তাই লাহার। ঠিক আছে, নেক্সট আমরা আরও কিছু পড়ে নিই। নিঃসারী অগ্নুৎপাতের ফলে আরও অনেক কিছুই আছে, আমি আর বেশি দূরে যাব না, মোটামুটি যেটুকু বোঝাচ্ছি এটুকু মনে রাখার চেষ্টা করো, তাহলেই বিষয়গুলো মোটামুটি তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, লাভাগুলো বাইরের দিকে বেরিয়ে এসে কী তৈরি হবে, লাভা মালভূমি গঠন করতে পারে, লাভা সমভূমি গঠন করতে পারে। এগুলোর উদাহরণগুলো একটু দেখে রাখবে। হালকা টেবিলের মতো, একটা টুলের মতো মেসা তৈরি করতে পারে, টুলটার মতো একটা বড়ও যদি হয়ে যায় তখন তাকে আমরা বিউট বলছি, বিউট তৈরি করতে পারে। আচ্ছা, স্টেপটো তৈরি করতে পারে, যেটা আমি আগেও বলেছি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব, নিঃসারী গেল, এবার আমরা চলে যাব উদ্ভেদীতে। উদ্ভেদে অগ্নুৎপাতের ফলে ভূমিরূপ, একদম সহজ কথা। উদ্ভেদী মানে কি, আমাদের বাইরের দিকে বেরোয়নি পদার্থ, তা বাইরের দিকে যদি পদার্থ না বেরোয় তো স্বাভাবিকভাবে শিলার মধ্যে জমে থাকবে। এবার শিলার মধ্যে বিভিন্ন রকমভাবে জমে থাকতে, এটা মনে করো শিলাখণ্ড, এটা মনে করো আমাদের শিলার স্তর। তো এখান থেকে অগ্নুৎপাত হয়ে এই পর্যন্ত হয়ে আর বাইরের দিকে বেরোয়নি, তো জমে আসে কীভাবে, এইভাবে লম্বাভাবে, অনুভূমিকভাবে। তাহলে অনুভূমিকভাবে জমে থাকা মানে কি, শুয়ে আছে, শুয়ে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে সিল। যদি লম্বা হয়ে এরকমভাবে যদি শুয়ে না থেকে লম্বা হয়ে যদি এই পর্যন্ত এরকমভাবে জমে থাকলো, এই লম্বালম্বি, তখন তাকে বলা হচ্ছে ডাইক। ঠিক আছে, যদি মনে করো এই যে তিনটে লেয়ার, আমি কিন্তু পরপর করে বোঝাচ্ছি, যদি এরকম লেন্সের আকারে জমে থাকে, উত্তল লেন্সের আকারে, তখন তাকে কি বলা হয়, ল্যাকোলিথ। তখন তাকে কি বলা হয়, ল্যাকোলিথ। তাহলে কি বললাম, যদি এরকম শুয়ে থাকে অনুভূমিকভাবে তখন তাকে বলা হচ্ছে সিল, দামোদরের কয়লা বলা হয়, বিখ্যাত উদাহরণ। আচ্ছা, ডাইক কি বললাম, যদি গঠনের সঙ্গে উলম্বভাবে থাকে তখন তাকে বলা হয় ডাইক। যদি এরকমভাবে উত্তল লেন্সের মতো হয় তখন তাকে বলা হয় ল্যাকোলিথ। আমাদের ভূপৃষ্ঠটা কেমন, এরকম উদবঙ্গ অধবঙ্গ উদবঙ্গ অধবঙ্গ, তাহলে শিলাখণ্ড এরকম উদবঙ্গ অধবঙ্গ এরকম হয়তো। এইবার যদি এই জায়গাটা সঞ্চিত হয় পদার্থগুলো এরকম এরকম জায়গায় শুধু সঞ্চিত হয়ে রয়েছে বিভিন্ন পদার্থগুলো, তখন তাকে কি বলবো, এই ভাঁজের মধ্যে যদি সৃষ্টি হয় তখন তাকে বলবো ফ্যাকোলিথ। কি বললাম, ফ্যাকোলিথ, মনে থাকবে। আচ্ছা, যদি আর একটা জিনিস বুঝে দিতে, এখানে এই যে ভাঁজের মধ্যে সৃষ্টি হচ্ছে, ভাঁজের নিচের দিকে, সেটা হচ্ছে কি ফ্যাকোলিথ। আর যদি ঠিক এই উপরের দিকটা এরকমভাবে সঞ্চিত হয়, এরকম জায়গায় যদি সঞ্চিত হয়,
একটু মানে উঁচু হয়ে সঞ্চিত হয়, তখন কি সরার মতো দেখতে হয় না অনেকটা, এরকম সরাটা কেমন হয় এরকম, তো এরকমভাবে দেখতে হয়, তখন তাকে বলা হচ্ছে তোমার লাপোলিথ কি বললাম, লাপোলিথ, ঠিক আছে। আর যদি বড় গম্বুজের মতো এইরকমভাবে উঁচু হয়ে পুরো সম্পূর্ণ এই অংশটুকু জুড়ে হয়েছে, সম্পূর্ণ একটা অংশ গম্বুজের মতো, তখন তাকে বলা হচ্ছে ব্যাথোলিথ। তাহলে এই কথাগুলোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যদি পাত বা চাদর বা এরকম অনুভূমিকভাবে থাকে তখন সিল, যদি উলম্বভাবে থাকে তখন ডাইক, যদি লেন্সের মতো থাকে, উত্তল লেন্সের মতো জমে তখন ল্যাকোলিথ, ভাঁজের মধ্যে জমলে তখন তাকে বলা হয় হচ্ছে ফ্যাকোলিথ, যদি এরকম সরার মতো হয় তখন তাকে বলা হয় লোপোলিথ, যদি গম্বুজের মতো হয় তখন তাকে বলা হয় ব্যাথোলিথ, আর উল্টো পাল্টা যদি হয় তখন তাকে বলা হয় তোমার কি বলে কনোলিথ। যদি এখানে টু মানে কোনো সিস্টেম নেই তখন তাকে বলা হয় হচ্ছে কনোলিথ, কি বললাম, কর্ণলিথ। আর যদি গোল হয়ে সৃষ্টি হয় এখানে 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 আর কোনো জায়গা নাই, এরকম পুরো গোলের মতো করে সৃষ্টি হয়েছে, তখন তাকে কি বলা হয় বলো তো, তখন তাকে বলা হয় বস। কি বলা হয় তখন, তখন তাকে বলা হয় বস। আচ্ছা, আরও একটা বিষয় একটুখানি বুঝিয়ে দিই তোমাদের, যেটাকে বলা হচ্ছে তোমার বিভিন্ন শ্রেণীভাগ আছে, ঠিক আছে। এই যে আগ্নেয়গিরির বিভিন্ন মডেল আছে, বিভিন্ন টাইপস আছে, তার মধ্যে যেমন কিছু শ্রেণী, এটা বলেই মনে রাখার চেষ্টা করো, সেটাই ভালো বুঝবে। তার মধ্যে একটা কি হাওয়াই শ্রেণী। হাওয়াই শ্রেণীটা কি জিনিস, যে এটা হচ্ছে এক ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাত, একদম আমি যে কটা বলছি সবই কিন্তু এক ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাত, এখন যেগুলো বলবো কেন্দ্রীয় অগ্নুৎপাতের শ্রেণীভাগ। তো এই কেন্দ্রীয় অগ্নুৎপাত কি হচ্ছে, অবিরাম কোনো জায়গা থেকে বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে, থামছে আর না, নিঃশব্দে, কোনো আওয়াজ করবে না, চুপচাপভাবে যদি ক্ষারকীয় লাভাগুলো বেরিয়ে যায় তখন তাকে বলা হয় হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাত। তোমার হাওয়াই দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, এসব দিকে কিন্তু এই রকম অগ্নুৎপাতগুলো দেখা যায়। এবং এই জায়গায় আরও একটা জিনিস দেখা যায় যেটাকে হচ্ছে পিলির কেশ। পিলির কেশটা কি, তাহলে হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে কিছু কিছু পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে এবং বাষ্প এতটাই হালকা যে বাতাসে উড়ে বেড়ায়, সেই তোমার গ্যাসের সঙ্গে যে লাভা আছে সেই লাভাগুলো লম্বা সুতোর মতো উড়ে বেড়ায়, সেই সুতোগুলোকে বলা হচ্ছে পিলির কেশ, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রেখো। আরেকটা কথা বলে রাখি, এই যে ধীরে ধীরে যেহেতু বাইরে বেরোয়, যখনই বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে দ্রুত জমাট বেঁধে যায় এবং চারিদিকে শক্ত ইটের মতো তৈরি হয়, তখন তাকে বলে এসকোরিয়াসিস। কি বললাম, আরেকবার বলি, এসকোরিয়াসিয়াস, যখন বাইরের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট আরেকটা বলবো, সেটা হচ্ছে স্ট্রম্বলীয় শ্রেণী। কি বললাম, স্ট্রম্বলীয়। এটাও এক ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাত, ছোট ছোট বিস্ফোরণ হয়, ক্ষারকীয় লাভায়, ঠিক আছে। আর যেটা তোমার সব থেকে কিন্তু একটু সিস্টেমটা কি একটু ব্যবধান অনুযায়ী, মানে এই এখন হলো আবার 10 থেকে 15 মিনিট পরে হলো, আর 10 to 15 মিনিটস ডিফারেন্স করে, তখন তাকে বলা হয় স্ট্রম্বলীয় আগ্নেয়গিরি। এর টেম্পারেচার মোটামুটি তোমার 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, এখান থেকেও প্রচুর গ্যাস, ল্যাপিলি, এসব জিনিস বাইরের দিকে বেরিয়ে হয়। তবে একটা কথা মনে রাখবে, এই যে স্ট্রম্বলীয় আগ্নেয়গিরি, এইটা কিন্তু ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় এটাকে। কেন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ তোমরা পড়েছো যে মাঝে মাঝেই বাইরের দিকে বেরিয়ে আসে কিছু সময় অন্তর অন্তর, ঠিক আছে। এবং নিয়মিত দেখা যায়, লিপারি দ্বীপে দেখা যায় এই স্ট্রম্বলীয় আগ্নেয়গিরিটা, যার জন্য কিন্তু এই ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় এই স্ট্রম্বলীয় আগ্নেয়গিরিকে, কারণ ভূমধ্যসাগরের ইটালির লিপারি দ্বীপের যে আগ্নেয়গিরি রয়েছে তার নাম অনুসারেই এর নামকরণটা করা হয়েছে। নেক্সট আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ভলকানীয় শ্রেণী। ভলকানো শ্রেণীটা কি জিনিস, এটাও ঠিক একই ব্যাপার, কেন্দ্রীয় অগ্নুৎপাতে তোমার ছোট ছোট মাঝারি বিস্ফোরণ সহ বিভিন্ন রকম আগ্নুৎপাত হয়। এটাও কিন্তু তোমার ভলকানো আগ্নেয়গিরির নাম অনুসারে এর নাম, মানে এর বিষয়টা খুব বেশি মনে রাখার বিষয় নেই, শুধু কার কার নাম অনুসারে হয়েছে সেটা। আর এটাতে যেটা পরীক্ষাতে আসার হতে ফুলকপির মতো মেঘ সৃষ্টি হয়, মানে যখন আগ্নেয়গিরির পদার্থটা বাইরে বেরিয়ে আসে না, তখন এই রকমভাবে ফুলকপির মতো দেখতে হয় অনেকে, এই জন্য এইভাবেই প্রশ্নটা আসে যে ফুলকপির মতো মেঘ কোন ধরনের আগ্নেয়গিরিতে শ্রেণীতে দেখা যায়, তাহলে উত্তরটা কী হবে, ভলকানো শ্রেণীর আগ্নেয়গিরিতে। এইটা কিন্তু একটু মাথায় রাখবে, কারণ এটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, আর একটা বেশি বলবো যেটা হচ্ছে পিলিনীয়। এটা হচ্ছে পিলিনীয় আগ্নেয়গিরিতে দেখা যায় বলে এর নাম, বিজ্ঞানী পিলিনি এই ধরনের আগ্নেয়গিরি লক্ষ্য করেছিলেন বলে তার নাম অনুসারে এর নাম করা হচ্ছে পিলিনীয় শ্রেণী। এটার মজাটা কি, এটার মজাটা হচ্ছে যেখান থেকে আগ্নেয়গিরিটা ধরো, এটা ধরো আগ্নেয়গিরির মুখ, তো এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে একদম উঁচু হয়ে যাচ্ছে খানিকটাও, তারপরে সেই বোম ব্লাস্টের মতো উঁচুর দিকে গিয়ে এরকমভাবে ফুলছে, তখন এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হচ্ছে পিলিনীয় আগ্নেয়গিরি। এক্ষেত্রে কি প্রচুর পরিমাণে মেঘ সৃষ্টি হয়, এবং এখান থেকে যেটা তোমার বাইরের দিকে সেটা হচ্ছে পিউমিক আর ফেলসিক লাভা, দুই প্রকার লাভা বেরোয়, একটা হচ্ছে পিউমিক লাভা আর একটা হচ্ছে প্লাস ফেলসিক লাভা। এই দুটো লাভা কিন্তু এই আগ্নুৎপাতের ফলে বাইরের দিকে বেরিয়ে আসে, এবং এটা খুবই ধ্বংসাত্মক প্রকৃতির, এবং মেঘও কিন্তু প্রচুর পরিমাণে সৃষ্টি হয় এই আগ্নুৎপাতের ক্ষেত্রে, এটা কিন্তু একটু মাথায় রেখো। আর একটা ভাগ আছে যেটাকে বলা হচ্ছে প্লিনীয় শ্রেণী, মানে এটা বললাম প্লিনীয়, আর একটা হচ্ছে তোমার পিলিও। এটা হচ্ছে তোমার পিলিও শ্রেণীর অগ্নুৎপাত, এটাও কেন্দ্রীয় অগ্নুৎপাতের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এর খুব একটা বিশেষত্ব নেই, শুধু বিশেষত্ব হচ্ছে এখানে নুইয়াদেন্তি দেখা যায়। তো নুইয়াদেন্তি কি সেটা তো আমি একটু আগেই তোমাদের বললাম,
যে তোমার ওই প্রচুর পরিমাণে উত্তপ্ত লাভা ভাস্য ইত্যাদি বাইরের দিকে বেরিয়ে যায় এবং একটা আগুনের ঢেউ যাকে বলে সেই ঢেউয়ের মতো উপর থেকে নিচের দিকে ঢালের মধ্যে করে নামতে থাকে, তখন তাকে বলা হয় নুইয়াদিন্তি। তো এই নুইয়াদিন্তিটা কিন্তু এই পিলিও শ্রেণীতে দেখা যায়, এটা কিন্তু একটু মাথায় রাখবে। আর আরও একটা শ্রেণী বলে দিই যখন সবই বলছি, সেটা হচ্ছে তোমার ক্রাকাতোয়া। ঠিক আছে, ক্রাকাতোয়া এগুলো হচ্ছে এক একটা তোমার আগ্নেয়গিরির নাম অনুসারে এর নামকরণটা হয়েছে ক্রাকাতোয়া। এখানেও প্রচণ্ড পরিমাণে বিস্ফোরণ ঘটে। ঠিক আছে, এখানে একটা মজার জিনিস যেটা তোমাদের পরীক্ষা, সেটা হচ্ছে রাঙা মেঘ সৃষ্টি। রাঙা মেঘটা কি, প্রচুর পরিমাণে গ্যাস আর ভস্ম প্রবল বেগে ঊর্ধ্বাকাশে বহুদূর পর্যন্ত চলে যায় এবং আকাশে মেঘ যদি টেম্পারেচার হয় তাহলে মেঘের রঙটাও পাল্টে যায় এবং দেখতে রঙিন মেঘ সৃষ্টি হয়। মানে মেঘ মানে আমরা কালো জানি না, কিন্তু এক্ষেত্রে কিন্তু মেঘ মানে কালো না, একটু বিভিন্ন কালারের হয়, যার জন্য এটাকে বলা হয় তোমার রাঙা মেঘ এবং প্রচণ্ড বিস্ফোরণ হয়। এবং এটা তোমার ক্রাকাতোয়া শ্রেণীর অন্তর্গত, যেটা তো বললামই, এটা একটু মাথায় রাখবে। আর এই আগ্নেয়গিরিটা দেখা যায় হচ্ছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতেই কিন্তু এটা দেখা যায়। 1883 সালে এই বিস্ফোরণটা ঘটেছিল বলে তার নাম অনুসারেই কিন্তু এই ক্রাকাতোয়া নামকরণ করা হয়েছে। এছাড়াও ভিসুবিয়াস আছে, এটনা আছে, এটনা ভিসুবিয়াস আছে, এগুলো আমাদের অতটা আর বেশি কিছু দরকার নেই। তবে এই যে পাঠটুকু নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, এই কথাগুলো কিন্তু একটু মনে রাখবে। আর কিছু কিছু কথা, যেমন ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন, এসব কথা তো তোমাদের একটু মনেই রাখতে হবে। ভারতের কিছু কিছু উদাহরণ মনে রাখতে হবে। এসব ছোটোখাটো বিষয়গুলো কিন্তু মনে রাখবে। আর যে পার্টসগুলো মোটামুটিভাবে বোঝালাম এগুলো বুঝে নাও, তারপর একটু তোমাদের যার কাছে যে পাঠ্য বই আছে সেটা একটু রিডিং পড়ো। আশা করি কোনো রকম কোনো সমস্যা থাকবে না। যেগুলো মোটামুটি বুঝিয়েছি এগুলো একটু বুঝে নাও। আর তোমার ভৌগোলিক বন্টন যদি বলে, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা আছে, যে জায়গাটা তোমার চারিদিকে আগ্নোৎপাত হয় বা অঞ্চলগুলো রয়েছে, মিড আটলান্টিক বা MOR বলে একটা বিষয় রয়েছে, যেটাকে বলা হয় মিড আটলান্টিক রিজিয়ন। তোমার মাঝখানে আটলান্টিক মহাসাগরের যে মাঝখানটা যে জায়গাটা আছে সেই জায়গাটায় লক্ষ্য করা যায় মিড আটলান্টিক রিজিয়ন। এসব কথাগুলো একটু দেখে রাখবে। প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা, যেটা তোমাদের বললাম পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি ওখানে রয়েছে, তার মধ্যে তোমার জাপানের ফুজিয়ামা, তারপরে তোমার কিলিমানজারো, ক্রাকাতোয়া, বুয়াপেশি, পোপা সবই কিন্তু ওই অঞ্চলের মধ্যে রয়েছে। আর মধ্য আটলান্টিক সেটা বললাম যে ইউরেশিয়া আর উত্তর আমেরিকা আর আফ্রিকাতে, আর তোমার দক্ষিণ আফ্রিকায় চারখানা যে পাত রয়েছে, সেই পাতের বিপরীতমুখী স্রোতের ফলে মাঝখানে যে বিষয়টা আছে, প্রতিসারী পাত রয়েছে, সেই প্রতিসারী পাতের মাঝখানে বিদার অগ্নুৎপাত হয়ে কিন্তু এই মধ্য আটলান্টিক শৈলশিরাটা তৈরি হয়েছে। যাই হোক, এই যে তথ্যগুলো মোটামুটিভাবে তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলো একটু মাথায় রাখো, যা পরীক্ষাতে প্রশ্ন আসবে এর মধ্যেই আসবে। আর কিছু কিছু এক্সট্রা শর্ট তবু আমি একটু বলে দিচ্ছি, যে বৃহত্তম জ্বালামুখ বিশিষ্ট হলো তোমার আলাস্কার অনিয়াক চক। ঠিক আছে, অনিয়াকচক, এটা হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। ঠিক আছে, আর আগ্নেয় হ্রদ বা জ্বালামুখ হ্রদ মানে জ্বালামুখের মধ্যে জল জমে তৈরি হয় জ্বালামুখ হ্রদ, সেটা হচ্ছে তোমার সুমাত্রার টোবা। ঠিক আছে, আর তোমার আর কি মনে রাখবে, এই মোটামুটি। আর বিশ্বের বৃহত্তম আগ্নেয়পুঞ্জ যদি বলে, আগ্নেয়দ্বীপপুঞ্জ হচ্ছে হাওয়াই। ঠিক আছে, আগ্নেয়দ্বীপপুঞ্জ কি বললাম, হাওয়াই। আর সবথেকে বেশি পরিমাণ অগ্নুৎপাত কোথায় হয়, সেটা হচ্ছে আইসল্যান্ডে। কি বললাম, আইসল্যান্ড, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, বিশ্বের যদি বলে উচ্চতম আর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটা, সেটা কিন্তু মৌন লোয়া। কি বললাম, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন লোয়া। আচ্ছা, আর যদি বলে বিশ্বের উচ্চতম, ঠিক আছে, সক্রিয় আগ্নেয়গিরি যদি বলে বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, তখন হচ্ছে তোমার ওজোস দেল সালাডো। কি বললাম, সালাডো, এই কথাটা কিন্তু মাথায় রাখবা। আর ভারতের সক্রিয় আগ্নেয়গিরি তো ব্যারেন। আর ভারতের সুপ্ত আগ্নেয়গিরি কোনটা, নারকন্ডাম। ভারতের সুপ্ত আগ্নেয়গিরি কোনটা, নারকোন্ডাম। এই কথাটা মনে রাখবে। যদি বলে আন্টার্কটিকার একটা জীবন্ত আগ্নেয়গিরির নাম কি, আন্টার্কটিকা তোমার হচ্ছে মাউন্ট ইরিবাস। কি বললাম, মাউন্ট ইরিবাস। তো মোটামুটিভাবে এইটুকুই শেষ করলাম। তো আশা করি তোমাদের সামনে মোটামুটি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলোও দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।